আমিনুল ইসলাম তাকে যখন আদালতে আপনারা দেখেছেন দুই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কোমরে রশি লাগিয়ে টানতে টানতে আদালতে উঠাচ্ছে, তখন কিন্তু আমাদের এই সমস্ত ভাইদের মুখ দিয়ে এত কিছু আমরা শুনি নাই। খেলার সময় দেখি মসজিদে যায় বসে থাকে যে কয়টা উইকেট সাকিব পাবে। তাহলে তুমি বাবা তোমার এই সম্মানটাকে পদধূলিত করে বারবার দরকার শেখ হাসিনার সরকার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তোমার একটু কারাগার থেকে ঘুরে আসা দরকার। আপনার একটা ব্রেকিং নিউজ আছে, বাংলাদেশের একজন বিখ্যাত এবং প্রখ্যাত সাংবাদিক এবং সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজামের বউ হারায় গেছে। ওর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়াসমিন আপাকে কোথায় গেছেন তা লাপাত্তা হয়ে গেছে। আরেকটা হলো ওই যে মিথিলা ফারজানা, সে তার ওই বাচুপানকা বন্ধু, ওই যে মিলন বেগো এলাকায় কয় আর কি, বাচুপানকা বন্ধু সাথে নাকি আমেরিকা চলে গেছে পালায়া। আর ফারজানা রূপার আর তার স্বামী তো টুপি পিনছে, জীবনে কোনোদিন রোজাও থাকে নাই আর দাঁড়ায় প্রস্রাব করছে, এখন দেখলাম মাথায় টুপি পিনছে। সাংবাদিকদের এই অবস্থা দুর্দশা দেখে আমার কাছে খুব কষ্ট লাগে যে সাংবাদিকতা করতে এসে এইভাবে উলঙ্গ ভাবে কাউকে সমর্থন করা নীতি বিবর্জিত কর্মকাণ্ড, তার প্রতিফলন কিন্তু আমরা দেখছি। আমরা মিডিয়াতে যারা কাজ করি বা মিডিয়ার সাথে সম্পৃক্ত, আমি সবাইকে বলবো যে এটা একটা উদাহরণ আমাদের জন্য। আমরা সত্যকে সত্য বলি, সাদাকে সাদা বলি, তা না হলে আগামী দিনে আমাদেরকে এই ধরনের পরিস্থিতির শিকার হতে পারে। হ্যাঁ, সাকিবুল হাসান নিয়ে একটা কথা আপনারা এখানে নিয়ে আসছেন, সেটা হলো আপা, বাংলাদেশের একটা বড় অর্জন আছে, সে অর্জনটা হলো ফুটবলে। আর কোন জায়গায় আমরা কিন্তু ক্রিকেটের বিশ্বকাপ জয় করি নাই, এশিয়া কাপ জয় করি নাই, কোনো কাপে কিন্তু এখনো জয় করতে পারি নাই। এই ফুটবলে একটা কাপ আমরা জয় করছি, সাপ ফুটবলের সাপ বিজয়ী আমাদের ফুটবল দল। সেই ফুটবল দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম। তাকে যখন আদালতে আপনারা দেখেছেন দুই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কোমরে রশি লাগিয়ে টানতে টানতে আদালতে উঠাচ্ছে, তখন কিন্তু আমাদের এই সমস্ত ভাইদের মুখ দিয়ে এত কিছু আমরা শুনি নাই। একটা পাশের দেশের একটা উদাহরণ শুনেন, সৌরভ গাঙ্গুলির বাড়িতে আপনার বিজেপির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, রাজনাথ সিং যখন পশ্চিমবঙ্গে এসেছিল জনসভা করতে, সৌরভ গাঙ্গুলির বাড়িতে দাওয়াত খেয়েছে, কিন্তু উনি কিন্তু এই মোদির পিছ যায় মোদির জনসভার স্টেজে উঠে নাই। এবং পশ্চিমবঙ্গের যিনি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের এবং স্নেহের ছোট ভাই হলো সৌরভ গাঙ্গুলি, কখনো আমি দেখি নাই যে তৃণমূলের নির্বাচনী জনসভার মঞ্চে যে সৌরভ গাঙ্গুলি দিদির লেগে একটা ভোট চাইছে। আপনারা বিশ্ববিখ্যাত হবেন, আপনার 500টা উইকেট আছে, মুরালি ধরনের আপনার 1500 উইকেট আছে, সে তো সে দেশে রাজনীতি করতে যায় না আর মন্ত্রী হতে যায় না। গাভাস্কার মন্ত্রী হয় নাই, কপিল দেব মন্ত্রী হয় নাই। আপনারা কেন রাজনীতির এই চোরাবালিতে হাঁটলেন? এর জন্য তো আপনাদেরকে কিছু খেসারত দিতে হবে, সেটাই শুরু হয়েছে। মিলন ভাই মামলা পড়েন, মামলার এফআইআর পড়েন। সাকিবুল হাসানকে সাইদ হত্যার মামলা বা মুগ্ধ হত্যা মামলার আসামি করেছে, সে গুলি করেছে, এই কথা লেখা নেই। সেখানে লেখা আছে সে এই অবৈধ পতিত সরকারের সহযোগী, তাদের নির্দেশ এবং আদেশে এই সমস্ত ঘটনাগুলি ঘটেছে। তো সাকিবুল হাসান ফরিদপুরের জনসভায় বলছে বারবার দরকার শেখ হাসিনার সরকার,
কেন, কি জন্যই বাবা, তোমার কি অসুবিধা ছিল? তোমরা তো আমরা আবাল বৃদ্ধ বনিতা এদেশের মানুষ সাকিবকে আমরা পছন্দ করি। তোমার জন্য আমরা, আমাদের মা বোনেরা, তুমি যেদিন খেলতে যাও নফল রোজা রাখে, নামাজ পড়ে। আমাদের ছোট ছোট বাচ্চারা খেলার সময় দেখি মসজিদে যায় বসে থাকে যে কয়টা উইকেট সাকিব পাবে। তাহলে তুমি বাবা তোমার এই সম্মানটাকে পদধূলিত করে বারবার দরকার শেখ হাসিনার সরকার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তোমার একটু কারাগার থেকে ঘুরে আসা দরকার। সাপ বিজয়ী অধিনায়ক আমিনুল মাজায় দড়ি লাগিয়ে হাতে 2টা হ্যান্ডকাপ লাগিয়ে তাকে যখন কারাগারে যেতে হয়, তখন এই সুশীলরা তার পক্ষে কথা বলে নাই, তার জন্য প্রতিবাদ করে নাই। তাদের মুখ থেকে সাকিবের জন্য কোনো প্রতিবাদ আসুক, আমি সেটা চাই না। অতএব তাদেরকে সাবধান করে দিই যে আপনারা সাবধান হয়ে যান, এগুলি ছাড়েন। আজকে যে কথা আপনারা বলছেন সাকিব রত্ন, আরে ডক্টর ইউনূস কি? এখন তো এই যে নাজমুল ভাই বসে আছে, 173 জন নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি দিয়েছে, সেটাই হাসিনা মানছে। আজকে হাসিনা অনুকম্পা কার কাছে চায়? সরকারকে। সরকার তো ইউনূস, সরকার তো বিএনপি জামাত না। সে কি সেই দৃষ্টান্ত রেখেছে? একজন নোবেল লরিয়েট সে দুঃখ করে বলছে যে আমাকে খাঁচার মধ্যে পোড়ানো হয়েছে, ঢুকানো হয়েছে, এবং সে কথা বলছে যে আমি 10 ঘন্টার যে একটা মিশন ছিল সেটা আমি সাকসেস করিনি বলে আজকে আমাকে খাঁচায় ঢুকতে হয়েছিল। সেটা হলো বিগত তত্ত্বাবধায়ক সরকারও তাকে, এই মইনুদ্দিন ফখরুদ্দিনরা তারা তত্ত্বাবধায়ক প্রদান করতে চেয়েছিল। 10 ঘন্টা তার বাড়িতে বসেছিল আর্মিরা, কিন্তু সেই সুযোগটা উনি নেন নাই, সেজন্য তাকে খাঁচার মধ্যে ঢুকতে হয়েছে। আপনারা যদি দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে আপনি একটা দৃষ্টান্ত উদাহরণ হিসাবে নিয়ে আসবেন। কিসের ভিত্তিতে আপনারা কথা বলেন?